আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জাহান রাফি। আজকের আইসিটি লেকচারে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা মূলত যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে ডেটাবেস বা ডেটাবেস বলি বা আরডিএমএস বলি বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলি, যাই বলি না কেন আজকের আলোচনাতে আমরা মূলত হচ্ছে ডেটাবেসটাকে নিয়ে আলোচনা করব। ওকে। এখন ডেটাবেস থেকে মূলত সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে এক্সাম্পল নির্ভর কোশ্চেন আসে সবচেয়ে বেশি ব্যাংকে। আর আরেকটা বিষয় হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে এখান থেকে আবার হচ্ছে রিটেনও কোশ্চেন আসে। সো ব্যাংক, বিসিএস যেটাই বলেন না কেন প্রত্যেকটা সেক্টরের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রথমত আসেন আমরা একদম প্রথম ক্লাসে ডেটা নিয়ে বিশাল আলোচনা করেছিলাম। ডেটা 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 ডেটা। আচ্ছা, তাহলে আমরা দেখেন যদি ডেটা নিয়ে আমরা কথা বলি, আবার একটু কথা বলি আমরা, তাহলে ডেটা মানে আমরা কি বলছিলাম? উপাত্ত। ডেটা মানে বলছিলাম আমরা উপাত্ত। আচ্ছা, তার মানে এটাকে আমরা কি বলছিলাম? একটা আনঅর্গানাইজড ফ্যাক্ট বলছিলাম বা বিশৃঙ্খল একটা অবস্থা বলছিলাম। আচ্ছা, এখন এই ডেটাটাকে আমরা মূলত ক্যাটাগরি ওয়াইজ যদি ভাগ করি ৩ ভাগে ভাগ করতে পারি। ডেটাকে বিভিন্ন ওয়েতে ভাগ করা যায়, একটু পরে আমরা দেখব। বাট যদি আপনি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেন তাহলে মূলত ডেটা ৩টা ভাগে ভাগ করা যায়। প্রথমত নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল, ২ নাম্বারটা হচ্ছে নন নিউমেরিক্যাল এবং ৩ নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল ডেটা। আচ্ছা, নিউমেরিক্যাল মানে কি? সংখ্যাবাচক। তার মানে হচ্ছে 0 থেকে 9 অর্থাৎ কিবোর্ডের 0 থেকে 9 যে কিগুলো আছে এই কিগুলোকে নিয়ে যে ডেটাটা তৈরি করা হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক্যাল ডেটা বলতেছি। তাহলে নন নিউমেরিক্যাল কোনগুলো? এ থেকে জেড অর্থাৎ অ্যালফাবেট যেগুলো আছে, বিভিন্ন স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে এইগুলোকে আমরা বলতেছি নন নিউমেরিক্যাল ডেটা। আর লজিক্যাল কোনগুলো? ধরেন দুইটা আপনার অপশন আছে 0 1, ইয়েস অর নো, তারপর হচ্ছে মেল অর ফিমেল, ম্যারিড অন আনম্যারিড। এই যে দুইটা অপশন থাকে, দুইটা অপশন থেকে আপনাকে যে কোনো একটা অপশন বেছে নিতে হয়। এই যে বেছে নেওয়ার যে সিস্টেমটা বা যে ডেটাটা থাকে এটাকে আমরা বলতেছি লজিক্যাল ডেটা। তাহলে খেয়াল করেন ডেটাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ 3 ভাগে ভাগ করছি। এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ডেটাকে চিন্তা করি তাহলে 3টা ক্যাটাগরি আমরা পাই ডেটাকে। সকল ডেটাকে মিলে এই 3টা ক্যাটাগরি পাই। তাহলে ডেটাবেজের কথা যদি আমরা বলি, ডেটাবেজ মানে কি? আচ্ছা, ডেটাবেজ মানে কি? খেয়াল করে দেখেন। ডেটা মানে কি বলতেছি আমরা? ডেটা মানে আমরা বলতেছি হচ্ছে উপাত্ত। উপাত্ত। আর বেজ মানে আমরা কি বলতেছি? বেজ মানে হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। ঘাঁটি বা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে সমাবেশ। সমাবেশ। তার মানে সহজ বাংলা কথায় ডেটাবেজ মানে কি? ডেটাবেজ মানে হচ্ছে উপাত্তের সমাবেশ বা ঘাঁটিকে আমরা বলতেছি ডেটাবেজ। উপাত্তের সমাবেশ বা ঘাঁটি। দ্যাট মিনস এ কালেকশন অফ ডেটা অর্থাৎ ডেটার সংগ্রহশালা। তাহলে দেখেন তো এখানে কি বলছে? Database is an integrated collection of related information along with the details so that it is available to the several users for the different applications. অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ডেটা যে জিনিসগুলোকে আমরা কালেক্ট করতেছি বা উপাত্তগুলোকে কালেক্ট করতেছি, কালেক্ট করার পরে যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটাবেস বলতেছি। ওকে, তাহলে এখানে ডেটা নিয়ে আলোচনা করা হয়েছে যে কথাটা আমরা একটু আগে বলে ফেললাম। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে ডেটা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে ডেটাকে তাহলে হচ্ছে আমরা ম্যানিপুলেট করে বা অ্যানালাইজ করে আমরা কি পাচ্ছি? যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফরমেশন বলতেছি। অর্থাৎ ডেটাকে ম্যানিপুলেট করে অ্যানালাইজ করার পরে বা প্রসেস করার পর আমরা যেটা পাই সেটাকে আমরা বলতেছি ইনফরমেশন। এটা আমরা প্রথম ক্লাসেও বলেছিলাম। আচ্ছা, এখন এই যে বিভিন্ন টাইপের ডেটাবেসগুলো হয়ে থাকে, কি টাইপের ডেটাবেস হয়ে থাকে? যেমন দেখেন, আপনি যদি চিন্তা করেন নেটওয়ার্ক ডেটাবেস, হায়ারার্কিক্যাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস। আমাদের মূলত আলোচনা হচ্ছে রিলেশনাল নিয়ে। অর্থাৎ রিলেশনাল ডেটাবেসটা থেকে পরীক্ষাতে আমাদের ব্যাংক বা বিসিএস যেটাই বলে না কেন জব পরীক্ষাতে কোশ্চেন হয়। তাহলে নেটওয়ার্ক ডেটাবেস কি বলতেছি আমরা? দেখেন খেয়াল করেন, নেটওয়ার্ক দ্যাট মিনস নেটওয়ার্কের সাথে একটা কানেক্টেড কিছু একটা থাকবে। কানেক্টেড কিছু একটা থাকবে কিরকম? যেমন দেখেন, ইন দিস টাইপ অফ ডেটাবেস ডেটা ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ কালেকশন অফ রেকর্ডস অ্যান্ড রিলেশনশিপ অ্যামং ডেটা আর রিপ্রেজেন্টেড অ্যাজ লিঙ্ক। অর্থাৎ লিঙ্কের মাধ্যমে যে ডেটাগুলো আমি কালেক্ট করতেছি সেই জিনিসগুলোকে নিয়ে যে ডেটাবেসটা তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক ডেটাবেস বলতেছি। তাহলে হায়ারার্কিক্যাল কি হবে? ডেটা ইজ অর্গানাইজড ইন দ্য ফর্ম অফ ট্রি উইথ নোডস। নোডস আর কানেক্টেড ভায়া লিঙ্কস। অর্থাৎ আপনার একটা হায়ারার্কি থাকবে, যেমন হচ্ছে বাবা, বাবার পরে হচ্ছে ছেলে, ছেলের পরে হচ্ছে নাতি, নাতির পরে হচ্ছে তারপরের জন, এরকম করে একটা হায়ারার্কি থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটাবেস বলতেছি। আর রিলেশনাল কোনটা? রিলেশনাল বলতে মূলত বোঝানো হয় ডেটাবেসে যখন টেবিলগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকবে তখন আমরা তাকে বলতেছি হচ্ছে রিলেশনাল ডেটাবেস আমরা বলতে। এখন খেয়াল করে দেখেন, এই যে আমরা রিলেশনাল ডেটাবেস বলতেছি, তাহলে রিলেশনাল ডেটাবেস বলি আমরা আসলে কি দেখি একটু খেয়াল করি। রিলেশনাল।
আচ্ছা, রিলেশনাল ডেটাবেস যখন আমরা বলি তখন দেখেন এই রিলেশনাল ডেটাবেসে মূলত থাকতেছে কি ডেটা। আচ্ছা, ডেটাগুলো কিভাবে থাকে? ডেটাগুলো থাকে হচ্ছে টেবিল আকারে, অর্থাৎ ডেটাবেসে ডেটাগুলো টেবিল আকারে সাজানো একটা অবস্থা থাকে, খুব সুন্দর করে সাজানো থাকে, দেখতে ভালো লাগে। এখন এই যে সাজানো অবস্থা থাকে, আমরা জানি একটা টেবিলের যদি কন্টেন্ট হিসাব করেন তাহলে দুইটা জিনিস আমরা পাই। একটা কি পাই? একটা হচ্ছে রো পাই, আর একটাকে আমরা পাই হচ্ছে কলাম। রো এবং হচ্ছে কলাম, দুইটা জিনিস আমরা পাই। কিন্তু ডেটাবেসে এই রো গুলোকে আমরা বলি হচ্ছে রেকর্ড, আর এই কলামগুলোকে আমরা বলি হচ্ছে ফিল্ড। ব্যাংকে পরীক্ষায় কোশ্চেন আসে ডেটাবেসের কলামগুলোকে কি বলা হয়? ডেটাবেসের কলামগুলোকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। ফিল্ড বলা হয়। আর রো গুলোকে কি বলা হয়? রো গুলোকে বলা হয় হচ্ছে রেকর্ড বলা হয়। এখন খেয়াল করে দেখেন, যদি আমি দুইটা টেবিল বিবেচনা করি, টেবিলগুলো কিরকম হয়? ধরেন একটা টেবিল আছে আমার কাছে, যেখানে হচ্ছে আমার কিছু হচ্ছে আইডি আছে, নেম আছে, আর ধরেন হচ্ছে ক্লাস আছে, আর একটা জিনিস হচ্ছে রোল আছে, রোল, এই জিনিসটা আছে। এটা হচ্ছে টেবিল 1 আমার বিবেচনা করলাম, টেবিল 1। তাহলে এখানে আমি তিনটা দেই, একটা হচ্ছে এ, বি, আর একটা হচ্ছে এ। এখানে আমি দিলাম ধরেন 9, এখানে 10, এখানে আমি দিলাম হচ্ছে ধরেন হচ্ছে 10। আচ্ছা, এখানে 1, 2, 2। আরেকটা টেবিল যদি আমি বিবেচনা করি, ধরেন এখানে আছে আইডি আছে 1, 2, আর একটা হচ্ছে 3। এখানে ধরেন হচ্ছে বাবার নাম, ফাদার্স নেম, আর এখানে আছে হচ্ছে মায়ের নাম, মাদার্স নেম। দুইটা জিনিস আছে আমার কাছে। আচ্ছা, এক্স ওয়াই জেড, আচ্ছা পি কিউ পি, এরকম আছে আমার কাছে। এটা হচ্ছে টেবিল 2। এখন খেয়াল করে দেখেন, এই দুটো ডেটাবেসকে যদি আমি চিন্তা করি এভাবে, ধরেন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে এই টেবিলের বা এই দুইটা টেবিলের মধ্যে যার আইডি 2 তার নেম বের করেন, তাহলে খেয়াল করে দেখেন সেকেন্ড টেবিলে কিন্তু আমার কোনো প্রয়োজন হচ্ছে না। যার আইডি 2 তার নেম বের করেন, দ্যাট মিনস আপনি যাবেন কোন টেবিলে? প্রথম টেবিলে আসবেন, আসার পরে খুঁজবেন যে 2 কত, নেম কি, বি, অ্যান্সার দিয়ে দিবেন। কিন্তু আমি যদি আপনাকে কথাটাকে এভাবে ঘুরে বলি, যার আইডি 2 তার নেম এবং ফাদার্স নেমটা বের করেন, তাহলে কিন্তু আপনাকে এই টেবিলেরও প্রয়োজন আছে, এই টেবিলের প্রয়োজন আছে, অর্থাৎ দুইটা টেবিল ছাড়া কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না। দ্যাট মিনস খেয়াল করে দেখেন, একটা ক্ষেত্রে অর্থাৎ প্রথম যে কন্ডিশনটা আমি বলছিলাম, প্রথম কন্ডিশনে শুধুমাত্র একটা টেবিলকে প্রয়োজন, কিন্তু যখন সেকেন্ড কন্ডিশন বললাম তখন কিন্তু আমার টেবিল প্রয়োজন হচ্ছে দুইটা। তাহলে আমরা এর উপর ভিত্তি করে একটা কথা বলতে পারি কিরকম, যে ডেটাবেসগুলো কয় ধরনের হতে পারে? ডেটাবেসগুলো দুই ধরনের হতে পারে, 2 টাইপস। কিরকম? একটা হচ্ছে জেনারেল ডেটাবেস, আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে রিলেশনাল ডেটাবেস বলতে পারি। তাহলে ডেটাবেস কয় প্রকার? ডেটাবেস আমরা বলতেছি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জেনারেল ডেটাবেস, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেশনাল ডেটাবেস বলতেছি। তাহলে জেনারেল ডেটাবেস বলতে আসলে কি বুঝি? যেখানে টেবিলগুলো সম্পর্ক নাই, অর্থাৎ দেখেন প্রথম শর্তটা যখন বলছিলাম যে যার আইডি 2 তার নেম বের করেন, তাহলে সেকেন্ড টেবিলে কোনো প্রয়োজন নাই, দ্যাট মিনস এখানে টেবিলগুলো কোনো সম্পর্ক দরকার নাই। তার মানে জেনারেল ডেটাবেস মানে কি? টেবিলগুলো সম্পর্কবিহীন, অর্থাৎ টেবিলগুলো যদি সম্পর্কবিহীন হয় তখন আমরা তাকে বলি হচ্ছে জেনারেল ডেটাবেস। বাট সেকেন্ড কন্ডিশন বললাম যখন, যে যার আইডি 2 তার নেম এবং ফাদার্স নেম বের করেন, তার মানে দুইটা টেবিলকে আপনার প্রয়োজন। যেহেতু দুইটা টেবিলকে প্রয়োজন, দ্যাট মিনস টেবিলগুলোর ভিতরে সম্পর্ক তৈরি করতে হবে। দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি রিলেশনাল ডেটাবেস, যেখানে আমরা বলতেছি টেবিলগুলো সম্পর্কযুক্ত বলতেছি। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ডেটাবেস দুই ধরনের হয়, একটা জেনারেল যেখানে টেবিলগুলো কোনো সম্পর্ক থাকে না, আর একটা আমরা বলতে পারি মানে যেখানে টেবিলগুলো সম্পর্কযুক্ত থাকে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রিলেশনাল ডেটাবেস। এবার আসেন আবার আমরা একটু আগের স্লাইডে যাই, অর্থাৎ ওই যে টেবিলটা আঁকছিলাম, যে টেবিলটাতে একটু যাই। এখন খেয়াল করে দেখেন, এই যে দুইটা টেবিলের ভিতর আমার 6টা কলাম আছে, যে কলামগুলোকে আমি কি বলতেছি, আমি একটু আগে আপনাদেরকে বলে আসছি। কি বলছি? যে একটু আগে আমি বলছি যে টেবিলগুলো যে আমরা বললাম, এই টেবিলগুলোকে আমরা কিন্তু হচ্ছে এই জিনিসগুলোকে, অর্থাৎ এই যে কলামগুলোকে আমরা বলবো কি, ফিল্ড বলবো। কলামগুলোকে আমরা বলবো ফিল্ড, আর এই যে রোগুলোকে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে রেকর্ড। তার মানে আমরা একটু আগে বলে আসছি যে ডেটাবেসে টেবিলগুলোর যে কলামগুলো, সেই কলামগুলোকে বলা হয় ফিল্ড, আর রোগুলোকে বলা হয় কি? রোগুলোকে বলা হয় হচ্ছে রেকর্ড বলা হয়ে থাকে। তাহলে দেখেন এখানে যতগুলো ফিল্ড আছে, অর্থাৎ টোটাল 6টা ফিল্ড আছে,
বা এখানে একটা মানে 3টা ফিল্ড আছে 4টা ফিল্ড আছে এই টেবিলের মধ্যে, এই ফিল্ডের ভিতরে একটা ফিল্ড আছে যে ফিল্ডটা হচ্ছে একটা ইউনিক ফিল্ড। যেমন দেখেন একটা ক্লাসে বা একটা স্কুলে একই নামের একাধিকজন হতে পারে, একটা টেবিলের ভিতরে রোল দেখা গিয়ে দেখেন ক্লাস সেম আছে, আবার দেখেন রোলও সেম আছে, কিন্তু কখনোই এই আইডি নাম্বারটা কখনো সেম হয় না, আইডি নাম্বারটা কখনো সেম হবে না। দ্যাট মিনস একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতেছে। এটা কি করতেছে? এটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতেছে। ইউনিক আইডেন্টিটি মানে কি? দেখেন আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু বাংলাদেশের কারোর সাথে মিলবে না, আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা কারোর সাথে মিলবে না, আপনার পাসপোর্ট নাম্বারটা কারোর সাথে মিলবে না। দ্যাট মিনস এটা আপনাকে একটা ইউনিক আইডেন্টিটি প্রদান করতেছে। অর্থাৎ প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে এরকম একটা ইউনিক আইডেন্টিটি আলা আপনার হচ্ছে ফিল্ড থাকে, যে ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড। তাহলে আমরা কি বলতে পারি? প্রাইমারি কি ফিল্ড বলতে কি বলি দেখেন একটু, আমরা একটু আলোচনাতে আসি। আচ্ছা, তাহলে প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড। আচ্ছা, এই জিনিসটা কি ভাই? তাহলে অর্থাৎ একটা টেবিলে কি থাকবে? টেবিলে থাকবে ইউনিক ফিল্ড, ইউনিক ফিল্ড। আচ্ছা, আর এটা কি করবে? ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে, আইডেন্টিটি ক্রিয়েট করবে। আচ্ছা, এটা কখনো কি করতে পারবে? নাল ভ্যালু থাকতে পারবে না, নাল ভ্যালু থাকতে পারবে না। নাল ভ্যালু মানে কি? কখনো খালি রাখতে পারবেন না, এটাকে কখনো খালি রাখতে পারবে না। তাহলে আমরা বলতে পারি প্রাইমারি কি ফিল্ড কি? প্রাইমারি কি ফিল্ড হচ্ছে এমন এক ধরনের কি ফিল্ড যেটা থাকে টেবিলে এবং এটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে, কখনোই কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। এটা হচ্ছে নাল ভ্যালু থাকতে পারবে না, মানে কখনো খালি রাখতে পারবেন না, এবং একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। এখন দেখেন, তাহলে আমরা এইটাকে বলতেছি প্রাইমারি কি ফিল্ড। আচ্ছা দেখেন, এই টেবিল 1 আর টেবিল 2 এই দুটো টেবিল একটা ডেটাবেসের আন্ডারে আছে, যে ডেটাবেসটাকে আমরা বলতেছি হচ্ছে স্টুডেন্ট। কারণ আমরা জানি একটা ডেটাবেসে হাজার হাজার টেবিল থাকতে পারে, কয়েকশো টেবিল থাকতে পারে। তার মানে আমার এখানে দুইটা টেবিল আছে, যে দুইটা টেবিলকে আমরা বলতেছি হচ্ছে কি বলতেছি? আমরা বলতেছি যে এটা একটা টেবিল, এটা একটা টেবিল, যে টেবিলটাতে এটা হচ্ছে টেবিল 1, এটা হচ্ছে টেবিল 2, যে দুটো টেবিল কোথায় আছে? স্টুডেন্ট ডেটাবেসে আছে। তাহলে এই যে টেবিল 1 এর এটাকে আমরা বলতেছি যে প্রাইমারি কি ফিল্ড বলতেছি। দেখেন এইটাই আবার আমরা হচ্ছে এখানে ব্যবহার করছি একই ডেটাবেসের। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি ফিল্ড, ফরেন কি ফিল্ড। তাহলে ফরেন কি ফিল্ড কি? ফরেন কি ফিল্ড হচ্ছে এমন এক ধরনের কি ফিল্ড যদি একটা ডেটাবেসের প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড যখন ওই ডেটাবেসের অন্য টেবিলে ব্যবহার করা হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি ফিল্ড। সহজ বাংলা কথায় প্রাইমারি কি ফিল্ড যখন অন্য টেবিলে ব্যবহার করা হবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ফরেন কি ফিল্ড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি ফিল্ড পাইলাম আরেক ধরনের। আচ্ছা, এবার দেখেন, যদি খেয়াল করেন, চিন্তা করেন, আমি যদি বলি ক্লাস 9 এর রোল 1 কে খুঁজে বের করেন, একটা স্কুলের, আমি আপনাকে বললাম একটা স্কুলে যান, যে হচ্ছে ক্লাস 9 এর রোল 1 কে খুঁজে বের করেন, আপনার জন্য বের করা একটু টাফ হবে। কারণ কি? ক্লাস 9 এ সায়েন্স আছে, সেকশন আছে, রোল আছে। আচ্ছা, তার মানে দেখেন আলটিমেটলি আমি আপনাকে কয়টা ইনফরমেশন দিচ্ছি? ক্লাস, এটা হচ্ছে গ্রুপ, এটা আমি বলতেছি সেকশন, এটাকে আমি বলতেছি রোল। দ্যাট মিনস দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ড, একটা ক্লাস একটা ফিল্ড, একটা সেকশন একটা ফিল্ড, রোল একটা ফিল্ড, আপনার হচ্ছে গ্রুপ একটা ফিল্ড। দ্যাট মিনস প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ড। দ্যাট মিনস এখানে কি হচ্ছে? এখানে অনেকগুলো ফিল্ড মিলে একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতেছে। যদি এই টাইপের হয় যে অনেকগুলো ফিল্ড মিলে অনেকগুলো ফিল্ড মিলে মানে একাধিক ফিল্ড মিলে একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে, ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে, যদি করে তখন তাকে আমরা বলবো হচ্ছে কম্পোজিট কি ফিল্ড, কম্পোজিট কি ফিল্ড। তাহলে তাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিট কি ফিল্ড, অর্থাৎ অনেকগুলো আপনার ফিল্ড মিলে যখন একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিট কি ফিল্ড। ওকে, তো আমরা এতক্ষণ যে ফিল্ড নিয়ে কথাবার্তা বললাম যে ফিল্ড 3 প্রকার, এই দেখেন এখানে আমাদের শীটে
যে লেকচার শিটটা প্রোভাইড করা হচ্ছে সেই লেকচার শিটে কিন্তু হচ্ছে ফিল্ডের এখানে এই যে কি ফিল্ডগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা মূলত যে ফিল্ডগুলোর কথা বলেছি সেই ফিল্ডগুলো তাহলে কয় প্রকার বলতেছি আমরা বলতেছি 3 প্রকার ফিল্ড বলতেছি। আচ্ছা, কোথাও কোথাও 4 প্রকার ফিল্ড দেখতে পাবেন, কিন্তু মূলত ফিল্ড হচ্ছে 3 প্রকার। একটাকে আমরা বলতেছি প্রাইমারি কি ফিল্ড, যেটা হচ্ছে একটা টেবিলের ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করবে। ওই প্রাইমারি কি ফিল্ড যখন অন্য টেবিলে ব্যবহার করা হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ফরেন কি ফিল্ড। আর যখন একাধিক ফিল্ড মিলে যখন একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে দ্যাট মিনস তাকে আমরা বলতেছি যে কম্পোজিট কি ফিল্ড বলতেছি। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে আমরা প্রাইমারি কি ফিল্ড বলতেছি ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতেছে, আবার আমরা বলতেছি কম্পোজিট কি ফিল্ড ও ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতেছে, দ্যাট মিনস কি? দ্যাট মিনস কথাটার মানে হচ্ছে আপনার কম্পোজিট কি ফিল্ড যে ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে দ্যাট মিনস কম্পোজিট কি ফিল্ডকে আপনি বলতে পারেন কি বলতে পারেন প্রাইমারি কি ফিল্ড বলা যায়। আবার কিন্তু প্রাইমারি কি ফিল্ডকে কি কম্পোজিট কি ফিল্ড বলা যাবে? না, যাবে না। কারণ কি? কারণ হচ্ছে কম্পোজিট কি ফিল্ডের শর্ত কি? একাধিক ফিল্ড হইতে হবে। একাধিক ফিল্ড হলে কম্পোজিট কি ফিল্ড হবে। দ্যাট মিনস সকল কম্পোজিট কি ফিল্ডই হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, কিন্তু কোনো সকল প্রাইমারি কি ফিল্ডই কিন্তু কম্পোজিট কি ফিল্ড নয়। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখেন এই যে কথাগুলো বললাম বা যে কথাগুলো আমরা আসলাম, এই কথাগুলোর ক্ষেত্রে দেখেন ডেটাবেজে মূলত আমরা কি রাখতেছি, এত কথা বলার মেইন কারণটা কি? ডেটাবেজে আমরা রাখতেছি হচ্ছে ডেটা রাখতেছি। এখন এই যে আমরা ডেটাগুলো যে রাখতেছি, ডেটাগুলো রাখার পরে ডেটাগুলো কি করতে হয়? আমাদের খুঁজে বের করতে হয়। ডেটাগুলো খুঁজে বের করতে হয়। এই খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কোয়েরি করা। অর্থাৎ ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? কোয়েরি করা বলা হয়। এই কোয়েরি করার জন্য আমরা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে এসকিউএল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতেছি হচ্ছে এসকিউএল। এই এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা চতুর্থ প্রজন্মের বা 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। তাহলে আমি কি কথা বললাম? আমি বললাম যে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করা যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়েরি করা। এই কোয়েরি করার জন্য আমরা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে এসকিউএল। এসকিউএল এর পূর্ণরূপ কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি? এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলতেছি হচ্ছে 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। এখন দেখেন এই কোয়েরি করার জন্য আমরা বিভিন্ন কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেগুলোকে আমরা বলি হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে থাকি, বিভিন্ন নামে আমরা এটাকে অভিহিত করে থাকি। এই যে আমরা যে জিনিসগুলো দেখতেছি ডিডিএল, ডিএমএল, ডিসিএল, এগুলোকে আমরা বলি কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা ডেটাবেস ল্যাঙ্গুয়েজও বলে থাকি। আচ্ছা, এখন দেখেন এখান থেকে বিগত বাংলাদেশ ব্যাংকে এরিতে একটা কোশ্চেন আসছিল যে ডিএমএল এর পূর্ণরূপ কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর পূর্ণরূপ কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল মানে কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিসিএল মানে কি? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে টিসিএল। টিসিএল মানে হচ্ছে কি? ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখান থেকে পূর্ণরূপগুলো খুব ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ কি পরীক্ষাতে পূর্ণরূপগুলো আসে জাস্ট একটা লেটার চেঞ্জ করে দেয়। সো বানানগুলোর দিকে খুবই ভালোভাবে হচ্ছে নজর রাখতে হবে। তো ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং লাস্ট ওয়ান টিসিএল বা হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই চারটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতেছি। ওকে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বিভিন্ন নামে এটাকে ডাকা হয়ে থাকে। এবার দেখেন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন ডেটাবেস নিয়ে আমরা অনেক কথা বললাম, কথা বুঝলাম। এবার দেখেন আমরা বলতেছি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। দেখেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা যে জিনিসটা বুঝি এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা এক ধরনের প্রোগ্রাম, যে সেট অফ প্রোগ্রাম বা সফটওয়্যার বলতেছি যেটা কি করে থাকে, যেটা হচ্ছে ডেটাবেসকে ম্যানেজ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটু খেয়াল করে দেখেন এখানে আমরা এই কথাটা বলছি যে এ ডিবিএমস ইজ এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডেটা অ্যান্ড সেট অফ প্রোগ্রামস টু রিট্রাইভ ডেটা ফ্রম এ ডেটাবেস। অর্থাৎ ডেটাবেস থেকে ডেটা উত্তোলন করা বলেন, ডেটাকে হচ্ছে প্রসেস করা বলেন, ডেটাকে হচ্ছে ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা সহ সকল কাজে আমরা হচ্ছে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলগুলো হচ্ছে আপনার অবশ্যই পরীক্ষা লাগবে এবং এগুলো প্রতি পরীক্ষাতেই দেখা গেছে আসতে দেখা গেছে। যেমন কিরকম? MySQL, Oracle,
ফক্স প্রো, ডিভেস, সিভেস, এমএস এক্সেস, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। আচ্ছা, আর এখানে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ওরাকল, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটাকে আমরা বলতেছি ওরাকল বলতেছি। আর এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। মাইক্রোসফট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে আমরা বলতেছি মাইক্রোসফট। আর সবচেয়ে জনপ্রিয় যদি ডেটাবেস সফটওয়্যার বলা হয়, সবচেয়ে জনপ্রিয় ডেটাবেস সফটওয়্যার হচ্ছে ওরাকল। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই এক্সাম্পলগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এক্সাম্পলগুলো পরীক্ষাতে আপনার আসবে। আচ্ছা, এবার আর্কিটেকচার অফ ডিভিএমস বলতে কি বুঝি? দেখেন, একটা বিল্ডিং যখন দাঁড় করানো হয় তখন কি করতে হয়? একটা আর্কিটেকচার ডিজাইন করতে হয়। ঠিক একইভাবে একটা ডেটাবেস যখন তৈরি করা হয় তখন হচ্ছে একটা আর্কিটেকচার তৈরি করতে হয়, বা কিভাবে তৈরি করবো এই জিনিসটা তৈরি করতে হয়। তো নর্মালি আপনি একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন, যে একটা বিল্ডিং এ যদি এরকম হয় যে একটা বিল্ডিং আমি তৈরি করতেছি, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হচ্ছে? পিলারগুলো তৈরি করতেছে। দ্যাট মিনস সবচেয়ে ইন্টারনাল একটা ইস্যু হচ্ছে এটা, পিলারগুলো বা ছাদগুলো দেওয়া। আফটার দ্যাট আপনাকে লজিক্যাল চিন্তা করবেন, কিরকম যে আসলে মূলত ফ্ল্যাটগুলো কতটুকু হবে, সাইজ কিরকম হবে, রুমের সাইজ কিরকম হবে, এই জিনিসটা আপনি চিন্তা করবেন, হচ্ছে লজিক্যাল চিন্তা। এবার আপনি ফ্ল্যাটগুলো করা হলো, রং টং করলেন, খুব সুন্দর করে সাজালেন, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার এক্সটার্নাল একটা বিষয়। দ্যাট মিনস আলটিমেটলি সব কিছুরই যদি চিন্তা করেন যে আপনার আর্কিটেকচার, তাহলে তিনটা বিষয় কিন্তু আপনি পাচ্ছেন। একটা হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল সর্বপ্রথম যেটা, 2 নাম্বার হচ্ছে আপনার লজিক্যাল, এবং লাস্ট ওয়ান হচ্ছে যেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল বলতেছি। ঠিক একই ভাবে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেরও তিনটা আপনার হচ্ছে ভিউ আছে, বা তিনটা আর্কিটেকচার ভিউ আছে। এই ভিউটাকে প্রথমটাকে বলি আমরা ইন্টারনাল লেভেল বা ইন্টারনাল ভিউ বলে থাকি, ইন্টারনাল লেভেল বা ইন্টারনাল ভিউ। তারপর হচ্ছে কনসেপচুয়াল লেভেল বা কনসেপচুয়াল ভিউ, এটাকে লজিক্যালও বলা হয়ে থাকে, লজিক্যাল। এবং সর্বশেষ যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল বলতেছি। আচ্ছা, তাহলে আসেন ইন্টারনালে কি কি থাকে। খেয়াল করে দেখেন, ইট ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ডেটা অ্যাবস্ট্রাকশন দ্যাট ডিলস উইথ দ্য ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডেটাবেস অন দ্য কম্পিউটার, ইজ অলসো নন ফিজিক্যাল লেভেল বলা হয়ে থাকে। ইট ডিফাইন্স, কি করে এটা, হাউ দ্য ডেটা আর অ্যাকচুয়ালি স্টোরড অ্যান্ড অর্গানাইজড অন দ্য স্টোরেজ মিডিয়াম, অর্থাৎ ডেটাগুলো কিভাবে স্টোর করা হবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে ইন্টারনাল লেভেল, অর্থাৎ ডেটাগুলোকে আপনি কিভাবে স্টোর করে রাখবেন। তাহলে কনসেপচুয়াল লেভেলে কি কাজ করা হয়? কনসেপচুয়াল লেভেলে হচ্ছে মোটামুটি আপনাকে একটা ওভারঅল ভিউ দেওয়া হয় ডেটাবেসের, অ্যান্ড এখানে ইনফরমেশন দ্যাট ইজ গোয়িং টু রিপ্রেজেন্ট ডেটাবেস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কাজ করা হয়, সেই জিনিসটা হচ্ছে ডেটাগুলো কিভাবে থাকবে। যেমন দেখেন, আমরা ক্যাটাগরি ওয়াইজ ডেটাকে 3 ভাগে ভাগ করছি, এটা ঠিক আছে, বাট এছাড়া কিন্তু ডেটা অনেক টাইপের হতে পারে। যেমন টেক্সট টাইপের ডেটা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার অটো নাম্বার হতে পারে, অর্থাৎ আইডি নাম্বারগুলো দেওয়ার জন্য আমরা যে নাম্বারটা ব্যবহার করি অটো নাম্বার। তারপর হচ্ছে আপনার বর্ণনামূলক কিছু লেখার জন্য আমরা মেমো টাইপ ডেটা ব্যবহার করি। আবার দেখেন, লিঙ্ক নেওয়ার জন্য আমরা হাইপার লিঙ্ক। কোনো অবজেক্টকে নেওয়ার জন্য হচ্ছে ওএলই, যেটাকে আমরা বলতেছি অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং বলতেছি ওএলই। কারেন্সি, শেয়ার মার্কেটের যে ডেটাগুলো দেখবেন, সবসময় দেখবেন যে টাকার একটা সিম্বল থাকে, ডলার একটা সিম্বল থাকে, এই টাইপের ডেটার জন্য কারেন্সি। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমরা ফর্ম যখন পূরণ করি, ম্যারিড আনম্যারিড, মেল ফিমেল, এই অপশনগুলো থাকে, দ্যাট মিনস এখানে হচ্ছে লজিক্যাল ডেটা থাকে। এই যে বিভিন্ন টাইপের ডেটার টাইপগুলো, অর্থাৎ কি টাইপের ডেটা আমি দিচ্ছি, এইটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে এই কনসেপচুয়াল বা লজিক্যাল লেভেলে আমরা ব্যবহার করে থাকি। আর সর্বশেষ যেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল লেভেল, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ দ্য ডেটা অ্যাবস্ট্রাকশন হুইচ ডিসক্রাইব, কি করে, ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য সিস্টেম, অর্থাৎ আপনি একজন ইউজার যদি হন, সিস্টেমের সাথে যে আপনার ইন্টারাকশন করতেছে সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল লেভেল বলতেছি। যেমন নর্মালি আপনি দেখেন, আমরা যখন চাকরি পরীক্ষাতে অ্যাপ্লাই করি, আমরা ফর্ম পূরণ করি, এই যে ফর্মটা আপনি দেখতে পারতেছেন, এই ফর্মটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল লেভেল, অর্থাৎ আপনি সরাসরি যেটার সাথে কানেক্টেড, ইউজার সরাসরি যেটার সাথে কানেক্টেড। আর এর ভিতরে লজিক্যাল যে কাজগুলো হয় সেটা আমরা লজিক্যাল লেভেল আলোচনা করি, এবং প্রথম যে পার্টটা, অর্থাৎ কিভাবে হবে, টেবিলটা কিভাবে সাজানো হবে, টেবিলটা কিরকম হবে, এই জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল লেভেল। এটাকে আমরা বলতেছি হচ্ছে আর্কিটেকচার অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এবার দেখেন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে আমরা কথা বললাম, এর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু সুবিধা আছে, কিছু তার অসুবিধা আছে। সুবিধাগুলো কিরকম?
প্রথমত আমরা বলতেছি রিডাকশন ইন ডেটা রিডান্ডেন্সি, অর্থাৎ ডেটা রিডান্ডেন্সিটা কমানো হয়, অর্থাৎ ডেটা রিডান্ডেন্সি থাকে না। হাতে লিখলে আপনার ডেটা রিডান্ডেন্সি কখনোই মিস যাবে না, ডেটা রিডান্ডেন্সি হবেই। কিন্তু যখন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করব তখন কি হবে না, আপনার রিডান্ডেন্সি থাকবে না। দ্যাট মিনস রিডাকশন ইন ডেটা রিডান্ডেন্সি। বেটার ইন্টারাকশন উইথ ইউজারের সাথে খুব সহজে কমিউনিকেট করা যায়। আপনি জিনিস চিন্তা করে দেখেন, এখন আপনি কি করতে পারতেছেন, সহজে হচ্ছে বাসায় বসে অনলাইনে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারতেছেন চাকরির জন্য, বাট একটা সময় কিন্তু হচ্ছে আপনাকে হাতে লিখে সেটা আবার হচ্ছে পাঠাইতে হইতো চিঠির মাধ্যমে। দ্যাট মিনস আপনার সাথে ইউজারের সাথে কানেকশন বেড়েছে। ইমপ্রুভমেন্ট ইন ডেটা সিকিউরিটি, ডেটা সিকিউরিটির জন্য ইমপ্রুভ করে ডেটাকে, যে অন্য কেউ হাতে চলে যাবে বা ডেটা ফ্লাশ হয়ে যাবে এই জিনিসটা যাতে না হয়, ডেটা সিকিউরিটি প্রোভাইড করে। ডেটা ইন্টিগ্রেটেড, ডেটার সাথে ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে খুব সহজে সেই ইন্টিগ্রেশন করতে পারে। ইজ অফ দ্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা ইজিলি ডেভেলপ করা যায়। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, অর্থাৎ কোনো কারণে যদি আপনার ডেটা একটা জায়গা থেকে না থাকে তাহলে আরেকটা জায়গাতে ব্যাকআপ নেওয়া যায়, এখানে ডেটা ব্যাকআপ দেওয়া যায় এবং হচ্ছে রিকভারি করা যায়। ব্যাকআপ থেকে আপনার হচ্ছে রিকভারি করা যায়, অর্থাৎ কোনো কারণে যদি ডেটা মিস হয়ে যায় তাহলে সেখান থেকে ব্যাকআপ নিয়ে আবার হচ্ছে রিকভার করা যায়। এটা একটা বড় একটা সুবিধা, যেটা হাতে লেখা ডেটার ক্ষেত্রে হয় না। পুড়ে গেলে এক জায়গায় আছে, পুড়ে গেছে, কাজ শেষ, আর কোনো কাজ করা যাচ্ছে না। কিন্তু ডেটাবেজে আমরা যখন করতেছি এগুলোকে আমরা ব্যাকআপ হিসেবে আরেক জায়গায় রেখে দিই। ওই ব্যাকআপ হিসেবে তখন হচ্ছে যদি ডেটা লস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন ব্যাকআপ থেকে আবার এটাকে আমরা হচ্ছে রিকভার করতে পারি। তাহলে এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে বা অসুবিধা আছে কি কি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, অর্থাৎ যে আমরা হার্ডওয়্যার বা সফটওয়্যারগুলো ব্যবহার করব ডেটাবেজের জন্য, এটা একটা কস্ট আছে, যে কস্টটা আমাদের বেয়ার করতে হয়, এটা একটা তার সমস্যা বা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, কমপ্লেক্সিটি, অর্থাৎ দেখা গেছে যদি আপনি ডেটাবেজ চালাইতে না পারেন বা ডেটাবেজ মেনটেন্স করতে না পারেন তখন কিন্তু আপনার কাছে এটা কমপ্লেক্সিটি মনে হবে, অর্থাৎ এটা কমপ্লেক্স মনে হবে। হাতে লেখা ইজি, হাতে লিখে ফেলতেছি, তখন এটা কমপ্লেক্স হয়ে যাবে। কস্ট অফ স্টাফ ট্রেনিং, অর্থাৎ আপনার যে স্টাফরা আছে সেই স্টাফদের ট্রেনিং দিতে হবে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে চালাইতে হবে। অ্যাপয়েন্টিং টেকনিক্যাল স্টাফ লাগবে আপনার এটা চালানোর জন্য। আরেকটা জিনিস হচ্ছে ডেটাবেস ফেইলিওর করে, অর্থাৎ অনেক সময় হচ্ছে ডেটাবেস ফেল করলে আপনার হচ্ছে প্রবলেম হয়ে যায় ডেটাবেস ফেল করলে। এগুলো হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতেছি। আচ্ছা, এরপর আমাদের এখানে শীটে দেওয়া আছে রিলেশনাল ডেটাবেস, যেটা আমরা একটু আগে কথা বলে আসছি। তো এটা সম্পর্কে আপনারা একটু আগে অবগত হয়েছেন। আচ্ছা, এখন দেখেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডেটাবেস রিলেশন বা সম্পর্ক। প্রথমত যে জিনিসটা জানেন যে ডেটাবেজের রিলেশন তৈরি হয় রেকর্ডের সাথে রেকর্ডের, অর্থাৎ রোয়ের সাথে রোয়ের, কখনো ফিল্ডের সাথে ডেটাবেজের রিলেশন তৈরি হবে না। তাহলে ডেটাবেজের রিলেশন তৈরি হচ্ছে কার সাথে? রেকর্ডের সাথে রেকর্ড, অর্থাৎ রেকর্ডের সাথে রেকর্ডের ডেটাবেস রিলেশন তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, তাহলে রিলেশনগুলো কিরকম হতে পারে? রিলেশনগুলো মূলত 4 ধরনের হয়। একটাকে আমরা বলি হচ্ছে 1 to 1, একটাকে আমরা বলি হচ্ছে 1 to many, many to 1, এবং সর্বশেষ যেটা সেটাকে আমরা বলতেছি many to many, আচ্ছা, এবার আসেন একটু ব্যাখ্যা করি জিনিসগুলো কিরকম। নরমালি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই যে ডেটাবেজের রিলেশনগুলো তৈরি হচ্ছে, বলতেছি রেকর্ডের সাথে রেকর্ডের। আপনার ফ্যামিলিতে একটা চিন্তা করেন যে আপনার ফ্যামিলিতে বা যে কোনো একটা ফ্যামিলিতে যদি চিন্তা করেন একজন হাজবেন্ড থাকে, একজন ওয়াইফ থাকে। দ্যাট মিনস এই যে হাজবেন্ডের সাথে যে ওয়াইফের যে সম্পর্কটা, একজনের সাথে একজনের সম্পর্ক, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি 1 to 1 রিলেশনশিপ। ধরেন ওই ফ্যামিলিতে 2টা বাচ্চা আছে, দ্যাট মিনস হচ্ছে 1 to many, অর্থাৎ একজনের সাথে একাধিক জনের সম্পর্ক, তাহলে হচ্ছে 1 to many। বাচ্চার সাথে বাবার সম্পর্ক many to 1। আবার কাজিনদের মধ্যে 10-15 জন কাজিন আছে, 5 জন গ্রুপ করলেন, তাহলে হচ্ছে many to many। তাহলে আমরা নরমালি যে জিনিসটা বুঝতে পারি যে 1 to 1 মানে হচ্ছে যখন একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক তৈরি হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। যদি একটা রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক তৈরি হয় তখন হচ্ছে 1 to many রিলেশনশিপ। যদি একাধিক রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক হয় many to 1 রিলেশনশিপ। যদি একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে many to many বলতেছি। এই জিনিসটা কাইন্ডলি বুঝতে হবে আপনাকে। এখন এই যে আমরা রিলেশন করতেছি ডেটাবেজের রিলেশনটা, তাহলে রিলেশনটা আমরা একটু আগে বলে আসছি যে রিলেশনটা কি হবে, অবশ্যই কি হবে, রেকর্ডের সাথে রেকর্ডের, রেকর্ড ছাড়া অন্য কারোর সাথে রিলেশন হবে না। এবার দেখেন যদি রেকর্ডের সাথে রেকর্ডের রিলেশন হয়
তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে দুইটা টেবিলের কথা আমরা বলছিলাম প্রথম থেকে, এই টেবিলের রিলেশনটা দেখেন কখনোই, দেখেন এই যে রেকর্ড অর্থাৎ 1, এই 1 এর সাথে এই 1 এর সম্পর্ক হবে, 1 এর সাথে এই 2 এর সাথে এই 2 এর সম্পর্ক হবে, এই 3 এর সাথে এই 3 সম্পর্ক হবে। অর্থাৎ এখানে আপনার নেম দরকার, এখান থেকে আপনার ফাদার্স নেম দরকার। দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। যদি এরকম একাধিক হতো তাহলে 1 to many হতো, একাধিকের সাথে যদি একটা হতো তাহলে many to 1 হতো, আবার যদি একাধিকের সাথে একাধিক হতো তাহলে আমরা বলতাম হচ্ছে many to many। এখন খেয়াল করেন এই দুটো টেবিলের ভিতরে রিলেশন আমরা কেন করতে পারতেছি, তার মেইন একটা কারণ হচ্ছে এখানে আমাদের এই আইডিটা আছে এবং এখানেও আইডিটা আছে। যদি আইডি না থাকো তখন আমরা কিন্তু রিলেশন তৈরি করতে পারতাম না টেবিল দুটোর ভিতরে। কেন করতে পারতাম না? কারণ আমাদের যে বাকি যেগুলো আছে নেম, ক্লাস, রোল, এগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, কিন্তু আইডি কি হবে না, কখনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, যেহেতু এটা প্রাইমারি কি ফিল্ড। তার মানে রিলেশন তৈরি করার প্রথম এবং একমাত্র শর্ত হচ্ছে একটি ইউনিক ফিল্ড থাকতে হবে এবং কমন কি ফিল্ড থাকতে হবে। ইউনিক এবং কমন অর্থাৎ দুইটাতেই থাকতে হবে, এটা একটা বিষয়, এবং কমন কি ফিল্ড থাকতে হবে অর্থাৎ দুইটাতে আপনার কিন্তু ফিল্ড এটা থাকতে হবে। এই বিষয়টা একটু কাইন্ডলি মাথায় রাখতে হবে। অর্থাৎ তাহলে আমার যদি পরীক্ষা কোশ্চেন আসে যে ডেটাবেজে রিলেশন তৈরি হওয়ার শর্ত কোনটি, শর্তটা হচ্ছে কি ইউনিক এবং কমন কি ফিল্ড থাকতে হবে, ইউনিক এবং কমন, এবং এটাই হচ্ছে একমাত্র শর্ত, এটাই হচ্ছে প্রধান শর্ত। ওকে, তাহলে দেখেন এই যে ডেটাবেজের কথা আমরা এত কিছু বললাম, ডেটাবেজে আমাদের বিভিন্ন কারণে হচ্ছে ডেটা সাজানোর প্রক্রিয়া, ডেটা সাজাইতে হয়। তার মানে ডেটা সাজানোর যখন কথা বলি তার মানে ডেটা সাজানোর যেহেতু প্রক্রিয়া লাগবে। আচ্ছা, এবার ডেটা সাজানোর প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? নর্মালি ডেটাবেজে যে ডেটাগুলো সাজানো হয় সেই ডেটাগুলোকে দুইটা ওয়েতে সাজানো হয়। একটাকে আমরা বলি হচ্ছে সর্টিং, আর একটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং। আচ্ছা, সর্টিং বলতে কি বোঝানো হয়? ছোট থেকে বড়, ছোট থেকে বড়, অথবা বড় থেকে ছোট, বড় থেকে ছোট। দ্যাট মিনস অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজানো যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে সর্টিং। ইন্ডেক্সিং কোনটা? ইন্ডেক্সিং হচ্ছে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজানো, বিশেষ লজিক্যাল অর্ডারে সাজানো। অর্থাৎ আপনি একটা লজিক কাজ করবে এবং ওই লজিকের আন্ডারে যদি আপনি ডেটাকে সাজান তখন তাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডেক্সিং বলতেছি। ব্যাংকের পরীক্ষা অনেকবার কোশ্চেন আসছে ইন্ডেক্সিং বলতে কি বোঝানো হয়ে থাকে, বা বিশেষ লজিক্যাল অর্ডারে সাজানোকে কি বলা হয়ে থাকে? বিশেষ লজিক্যাল অর্ডারে সাজানোকে বলা হয় ইন্ডেক্সিং বলা হয়। আর এই যে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজাচ্ছি এটা কি? এটা হচ্ছে ডেটাবেজে ডেটা সাজানোর একটা প্রক্রিয়াকে বলতেছি হচ্ছে আমরা ইন্ডেক্সিং বলতেছি। এখন ডেটাবেজে আপনার কাছে ডেটা আছে, থাকলে কি হবে? হবে না, কারণ ডেটাবেজে ডেটা থাকলে আপনাকে সিকিউরিটি একটা পারপাস আছে, যে সিকিউরিটি পারপাসটার জন্য আপনার দুইটা বিষয়কে খেয়াল করতে হয়, ডেটা সিকিউরিটি। তাহলে ডেটা সিকিউরিটির সাথে সম্পর্কিত দুইটা বিষয় কি কি? দুইটা বিষয় আছে, একটাকে আমরা বলি ডেটা এনক্রিপশন, ডেটা এনক্রিপশন, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা ডিক্রিপশন, ডেটা ডিক্রিপশন। একটা হচ্ছে ডেটা এনক্রিপশন, আর একটাকে আমরা বলতেছি ডেটা ডিক্রিপশন। ডেটা এনক্রিপশন কি ভাই? ডেটা এনক্রিপশন বলতে আসলে আমরা যে জিনিসটা বুঝি, ধরেন আপনার কাছে আছে হচ্ছে ABC, এই মেসেজটা আপনি এই বান্দাকে পাঠাবেন, এখানে একজন বান্দা আছে যাকে আপনি পাঠাবেন, আপনি এখানে দাঁড়ানো আছেন, কিন্তু আপনাকে একজন মাধ্যম হয়ে পাঠাইতে হবে, এই মাধ্যম হয়ে। এখন আপনি ভয় পাচ্ছেন যে এই ডেটাটা যখন এর কাছে দিবেন তখন এ পড়ে ফেলবে, তখন আপনি কি করলেন? একটু এনকোড করলেন। এনকোড কি? এর পরিবর্তে 1, বি এর পরিবর্তে আপনি 2, সি এর পরিবর্তে আপনি হচ্ছে 3 দিলেন, দিয়ে এইটা উনার কাছে আপনি দিয়ে দিলেন, উনি যায় উনার কাছে দিল 1 2 3। এবার উনি কি করলে এই 1 এর পরিবর্তে এ, 2 এর পরিবর্তে বি, 3 এর পরিবর্তে সি লিখলো। দ্যাট মিনস পূর্বের অবস্থায় আবার ফিরে আসলো। এই যে কাজটা প্রথমে যে কাজটা হয়েছে এটাকে আমরা বলতেছি ডেটা এনক্রিপশন, আর এই যে আবার পূর্বের অবস্থায় যে ফিরে যাওয়ার প্রক্রিয়াটাকে এটাকে আমরা বলতেছি ডেটা ডিক্রিপশন। এই দুইটা বিষয়কে আমরা ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন বলি। এটা বিভিন্ন অ্যালগরিদম ব্যবহার করে, বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেমে হচ্ছে ডেটাকে এনক্রিপ্টেড করা হয়, ডিক্রিপ্টেড করা হয়। এটা হচ্ছে ডেটা সিকিউরিটির সাথে সম্পর্কিত দুইটা খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে এই বিষয়টা। আচ্ছা, এখন দেখেন ডেটাবেজে এন্টিটি বলে একটা কথা আছে। এন্টিটি দ্যাট মিনস কি? ধরেন স্টুডেন্ট, এটাকে আমরা বলতেছি একটা এন্টিটি। টিচার, এটাকে আমরা একটা বলতেছি হচ্ছে এন্টিটি। আচ্ছা, এখন নর্মালি ধরেন একটা ক্লাসে একজন টিচার থাকে আর স্টুডেন্ট থাকে হচ্ছে ধরেন 50 জন। তার মানে এই যে সম্পর্কটা দেখেন 1 to many সম্পর্ক, ওই যে আমরা সম্পর্ক বা রিলেশন পড়ছিলাম। তার মানে
এইটা একটা এন্টিটি, এইটা একটা এন্টিটি, এদের ভিতরে সম্পর্ক আছে, যে সম্পর্কটাকে আমরা বলি হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এন্টিটি রিলেশনশিপ। আর একটা বিশেষ ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই যে স্টুডেন্টের সাথে টিচারের যে সম্পর্ক, যে 1 to many না many to 1, এই যে একটা সম্পর্ক দেখায়, এইটাকে বলি আমরা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ডায়াগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় ER ডায়াগ্রাম। ER ডায়াগ্রাম। তাহলে ER ডায়াগ্রাম কি? ER ডায়াগ্রামটা হচ্ছে এন্টিটি গুলোর ভিতরে যে সম্পর্ক থাকে, যে সম্পর্কগুলো যদি কোনো বিশেষ চিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে আমরা বলতেছি ER ডায়াগ্রাম বলতেছি। আর এন্টিটি গুলোর মধ্যে যে সম্পর্কগুলো থাকে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে এন্টিটি রিলেশনশিপ বলতেছি। এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে দেখেন আপনাদের, আচ্ছা, আপনাদের কিন্তু হচ্ছে এই যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটা বলতেছি, এই যে এই কথাটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, এখানে দেখেন এই যে 1 to 1। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে, তাহলে দেখেন এখানে দেখেন এই যে 1 to 1, 1 to many, many to 1, many to many, এই যে আমরা এটা রিলেশনশিপের কথা বলে থাকি, অর্থাৎ এন্টিটিগুলোর ভিতরে এন্টিটিগুলোর সম্পর্ক কিরকম থাকে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের মূলত ডেটাবেস যে অংশটা, যে ডেটাবেস অংশের মূল আলোচনা। তাহলে ডেটাবেস অংশ থেকে আমাদের কি পড়তে হবে একটু শর্টলি আমি যদি বলি, মূলত ডেটাবেস কি, তারপর হচ্ছে রিলেশনাল ডেটাবেস কি, রিলেশনাল ডেটাবেসের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, রিলেশনাল ডেটাবেস সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু এক্সাম্পল বা উদাহরণগুলো জানতে হবে, রিলেশনশিপগুলো কীরকম হয় সেটা জানতে হবে, কিগুলা কীরকম হয় সেটা জানতে হবে, ফিল্ড এবং হচ্ছে রেকর্ড সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকা লাগবে, কেন রিলেশন টেবিলগুলোর ভিতর হচ্ছে এটা সম্পর্কে একটু জানতে হবে, ডেটা সাজানোর প্রক্রিয়া এবং ডেটা যে খুঁজে বের করার যে সিস্টেম বা প্রক্রিয়া যেটা, এই সম্পর্কে আমাদের জানতে হবে। এই বিষয়গুলো থেকে মূলত হচ্ছে জব পরীক্ষায়, অর্থাৎ ব্যাংক বা BCS যে কোনো জব পরীক্ষায় হচ্ছে এই জায়গাগুলো থেকে মূলত হচ্ছে কোশ্চেন হয়ে থাকে। তো এই জিনিসগুলো একটু ট্রাই করবেন, যে বিষয়গুলো কথা বলা হয়েছে, এই বিষয়গুলো যেগুলো আপনাদেরকে বোঝানো হয়েছে এগুলো হচ্ছে বাসাতে ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ এই জায়গা থেকে, অর্থাৎ ডেটাবেস যে অংশটা, সেই ডেটাবেস অংশ থেকে ভালো একটা মার্কস আপনি ক্যারি করতে পারবেন যদি পরীক্ষায় এই ডেটাবেস অংশ থেকে কোশ্চেন আসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে।